ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2023 প্রস্তুতিতে আজকে আলোচনা করব ইভিএসের খুবই একটা গুরুত্বপূর্ণ পেডাগোগি টপিক, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের কিন্তু এগুলো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্রোচ অফ প্রেজেন্টিং কনসেপ্ট, অর্থাৎ ইভিএসের যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আমরা শিক্ষার্থীদের কাছে কোন অ্যাপ্রোচে উপস্থাপন করব সেই টপিকটা কিন্তু আলোচনা করব। অর্থাৎ আমাদের টপিক হচ্ছে অ্যাপ্রোচ অফ প্রেজেন্টিং কনসেপ্ট, অর্থাৎ টপিক ধরে ধরে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা করাচ্ছি। তো অবশ্যই তোমরা ক্লাসটা ভালো করে প্রথম দিকে দেখো বা করো, তাহলে কিন্তু অনেকটাই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। চলো, প্রথমত যে জিনিসগুলো আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিস আমি খুঁটিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করছি। দেখো, পরিবেশ বিজ্ঞান শিখন ও তার দৃষ্টিভঙ্গি অর্থাৎ অ্যাপ্রোচ, কীভাবে শিক্ষার্থীদের কাছে বা শিক্ষার্থীদের সামনে আমরা পরিবেশটাকে উপস্থাপন করব। দেখো কি বলা হয়েছে, বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুদের পরিবেশ শিক্ষা দেওয়ার দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে। অর্থাৎ আমাদের আধুনিক মনোবিজ্ঞান বা আধুনিক শিক্ষাবিজ্ঞান বলছে যে শিক্ষার্থীদেরকে দুটি দৃষ্টিভঙ্গিতে পরিবেশ শিক্ষাকে দিতে হবে। কি কি দেখো, নাম্বার ওয়ান, প্রথমটি হচ্ছে কি সমন্বিত দৃষ্টিভঙ্গি অর্থাৎ ইন্টিগ্রেটেড ম্যানার, বোঝা গেল সমন্বিত দৃষ্টিভঙ্গি। আর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে আন্তঃশৃঙ্খলামূলক দৃষ্টিভঙ্গি, যেটাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তাহলে দুটো অ্যাপ্রোচ আমরা শিখলাম। কটি অ্যাপ্রোচ? দুটি। একটা হচ্ছে সমন্বিত দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে আন্তঃশৃঙ্খলামূলক দৃষ্টিভঙ্গি। এই দুটো দৃষ্টিভঙ্গি সম্পর্কে এবার আমরা জানবো। দেখো, সমন্বিত কথার অর্থ কি? সমন্বিত কথার অর্থ হচ্ছে মিলন করা, অর্থাৎ অনেকগুলো জিনিস একসঙ্গে মিলিত করাকে বলছে কি সমন্বিত করা, যেটাকে বলছে ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড মানে একটার সঙ্গে আরেকটার কি থাকবে, কো রিলেশন থাকবে বা একটার সঙ্গে আরেকজনের সম্পর্ক থাকবে। এখানে কি বলা হচ্ছে দেখো, এই দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন বিষয় যেমন বিজ্ঞান, ভাষা, ভূগোল ইত্যাদি বিভিন্ন ধারণাগুলিকে পরিবেশের সঙ্গে সমন্বিত করা হয়। তাহলে বুঝতে পেরেছো? তাহলে সমন্বিত দৃষ্টিভঙ্গিতে কি করা হচ্ছে, যে আমরা যে পরিবেশবিদ্যা বইটা পড়ছি সেটা একটা পরিবেশবিদ্যার সাবজেক্ট হিসাবে দেখা হচ্ছে না। এখানে কি করা হচ্ছে, বিজ্ঞান, ভাষা, ভূগোল এছাড়াও বিভিন্ন ইতিহাস, সমাজবিজ্ঞান প্রত্যেকটা জিনিসকে একটা সাবজেক্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ যদি ধরো এটা ধরলাম পরিবেশ, ঠিক আছে, এটা ধরি পরিবেশ ধরি, এর মধ্যে রয়েছে কি বিজ্ঞান, এর মধ্যে ভৌত বিজ্ঞান, এর মধ্যে রয়েছে ভাষা, এর মধ্যে ভূগোল, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট একসঙ্গে কি করা হয়েছে, কালেকশন করা হয়েছে। এই কালেকশনটাকে বলছে সমন্বিত দৃষ্টিভঙ্গি, বোঝা গেল? নেক্সট দেখো, তারপর দেখো এটি একটি বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি। বাস্তবধর্মী কেন? কারণ প্রত্যেকটা নলেজ বা প্রত্যেকটা জিনিসকে একই জায়গায় তোমাকে পড়ানো হচ্ছে, যার কারণে কি হচ্ছে, তোমার মধ্যে বাস্তবতা জ্ঞানটা ডেভেলপ ঘটছে। তাই এই দৃষ্টিভঙ্গিকে কি বলা হয়, বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে দেখো বলছে, পাঠ্যক্রমের বোঝা না বাড়িয়ে পরিবেশ বিষয়ক ধারণাগুলি অন্যান্য বিষয়ের সঙ্গে খুব সহজে সমন্বিত করা হয় এই দৃষ্টিভঙ্গিতে। দেখো, ক্লাস 1 বা ক্লাস 2 বা ক্লাস 3 কথাই বলি, ধরো আমি ক্লাস 3 কথাই বললাম। ক্লাস 3তে দেখো কি কি বই রয়েছে, বাংলা, ইংরেজি, গণিত আর একটা পরিবেশ। সেইখানে ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান কিছু নেই, শুধুমাত্র পরিবেশের মধ্যেই কিন্তু সমস্ত সাবজেক্টকে ইনক্লুড করে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? কারণ এই যে সিলেবাস বা পাঠ্যক্রমের বোঝা কমিয়ে দেওয়ার জন্য। কারণ ছোট ছোট বাচ্চাদের যদি আমরা ইতিহাসের বই একটা আলাদা দিই, বিজ্ঞানের বই আলাদা দিই, ভৌত বিজ্ঞানের বই আলাদা দিই, তাহলে কি হবে, পাঠ্যক্রমের সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ সিলেবাসের সংখ্যা বেড়ে যাবে এবং শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনার প্রতি ভয় দেখবে, অর্থাৎ ভয় পাবে। সেই কারণে কি করা হয়েছে, যে শিক্ষার্থীদের যে পাঠ্যক্রমের যে বোঝা সেটাকে কমিয়ে দিয়ে প্রত্যেকটা সাবজেক্টকে একটা সাবজেক্টের মধ্যেই ইনক্লুড করা হয়েছে। এটা কি বলছে, সমন্বিত শিক্ষা। তারপর নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বলছে এনসিএফ 2005-এর মত অনুযায়ী প্রাথমিক স্তরে পাঠ্যক্রমে পরিবেশ বিজ্ঞান সংক্রান্ত ধারণাগুলি কি কি থাকবে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশের মধ্যে কি কি থাকবে, এগুলো এনসিএফ এর বক্তব্য। দেখো, ভাষা থাকবে, গণিত, পরিবেশবিদ্যার সঙ্গে সমন্বিত করা যে কোনো বিষয়। তাহলে কি কি থাকছে, ভাষা, গণিত এবং পরিবেশবিদ্যার সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়, এগুলো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশের মধ্যে অন্তর্গত।
আবার অন্যদিকে বলছে মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে বিজ্ঞান ও সমাজবিদ্যার পাঠ্যক্রমকে পরিবেশ বিজ্ঞানের ধারণার সঙ্গে সমন্বিত করা হয়েছে। অর্থাৎ তুমি যখন মাধ্যমিক স্তরে চলে যাবে তখন তোমার বিজ্ঞান বলতে ওই যে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এইটাকে, আর এবং সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞান বলতে কোনটাকে বোঝায়, যেমন হতে পারে ভূগোল, হতে পারে ইতিহাস, এগুলো হচ্ছে সমাজবিজ্ঞান। তাহলে মাধ্যমিক স্তরে পরিবেশের সঙ্গে কানেক্ট করা হয়েছে কাকে? বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানকে। আর প্রাথমিক স্তরে ভাষা, গণিত এবং পরিবেশ বিদ্যার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়। ক্লিয়ার? এই পয়েন্টগুলো ভালো করে মাথায় রাখো, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো, বলছে আন্তঃশৃঙ্খলামূলক দৃষ্টিভঙ্গি। আন্তঃশৃঙ্খলা মানে কি? ইন্টারডিসিপ্লিনারি, অর্থাৎ তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কি বলছে দেখো, পরিবেশ বিদ্যা বিষয়টিকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে গণ্য করা হয় এই দৃষ্টিভঙ্গিতে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে পরিবেশ বিদ্যা একটা আলাদা সাবজেক্ট, ইতিহাস ভূগোলের রূপ নয় পরিবেশ বিদ্যা। পরিবেশ বিদ্যা আলাদা, ইতিহাস আলাদা, ভূগোল আলাদা, এটা একদম সম্পূর্ণ আলাদা। কোন থিওরিতে বলছে? আন্তঃশৃঙ্খলা। তাহলে আন্তঃশৃঙ্খলামূলক দৃষ্টিভঙ্গিতে বলছে যে পরিবেশ বিদ্যা হচ্ছে একটা আলাদা স্বতন্ত্র বই বা সাবজেক্ট। পরিবেশ বিদ্যার শিখনের বিভিন্ন পদ্ধতি। এবার আমরা কিভাবে বাচ্চাদের সামনে পরিবেশ বিদ্যাকে তুলে ধরবো, সেই জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট মানে পদ্ধতি পড়ব। প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে নির্মিতিবাদ, যেটা ইংরেজিতে বলি আমরা কনস্ট্রাকটিভিজম। দেখো কি বলছে, শিখনের আধুনিক মতবাদ। এটা কি? এটা হচ্ছে আধুনিক মতবাদ। তাহলে আধুনিক মতবাদ হলে কি হবে? অবশ্যই শিশুকেন্দ্রিক হবে। শিক্ষার্থী নিজের বিচার বুদ্ধি ও মননের ওপর ভিত্তি করে বিশ্ব জগৎ সম্বন্ধে জ্ঞান অর্জন করে। তাহলে এখানে কি বলা হয়েছে নির্মিতিবাদে? যে প্রত্যেকটা শিক্ষার্থী অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে তার নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে তার আশেপাশের পরিবেশ বা সারা পৃথিবী সম্পর্কে কি করে? জ্ঞান অর্জন করে। বোঝা গেল নির্মিতিবাদের মূল বক্তব্য কি? তাহলে জানলাম যে নির্মিতিবাদের মূল বক্তব্য হচ্ছে এখানে শিক্ষার্থীরা নিজে অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে নিজের বিচার বুদ্ধিকে প্রয়োগ করে এই সারা বিশ্ব সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে। নেক্সট পয়েন্টে বলছে এক্ষেত্রে শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্যের উপরে গুরুত্ব প্রদান করা হয়, যেমন আগ্রহ, মনোযোগ, প্রবণতা, প্রেরণা ইত্যাদি। তাহলে নির্মিতিবাদের ক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর যে আলাদা আলাদা আগ্রহ রয়েছে, মনোযোগ রয়েছে, প্রবণতা রয়েছে, তার উপরে কিন্তু গুরুত্ব প্রদান করা হয়। এক্ষেত্রে শিক্ষার্থী প্রধান এবং শিক্ষকের ভূমিকা কিন্তু নগণ্য। তাহলে বোঝা গেল কি বলছে? তাহলে নির্মিতিবাদ ক্লাসরুমে তার প্রধানকে, একটা নির্মিতিবাদ ক্লাসরুমে প্রধান হচ্ছে শিক্ষার্থী, কারণ শিক্ষার্থী কিন্তু অ্যাক্টিভলি সক্রিয়ভাবে এই বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করবে। জাস্ট শিক্ষক মহাশয় এখানে হেল্পার হিসাবে কাজ করবে, জাস্ট তাদেরকে একটু গাইডেন্স দিবে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা পয়েন্ট। তারপর দেখো নির্মিতিবাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো নির্মিতিবাদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু পড়ে নিই। বলছে শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়কে শুধু সংরক্ষণ করবে না, বিষয়টি একটি মানসিক প্রতিচ্ছবি নির্মাণ করবে বা শিখবে। ধরো এখানে কি বলছে, আমরা যে কোনো জিনিস পড়ি তারপর মুখস্থ করে নিই। তাই নির্মিতিবাদে বলছে না, একজন শিক্ষার্থী শুধু পড়েই মুখস্থ করবে না, সেটাতে কি বলতে চাইছে, তার কি আক্ষরিক অর্থ রয়েছে, বাস্তবে তার ইমপ্লিমেন্টেশন কি, সমস্ত কিছু সে কিন্তু জানবে। এটা কিন্তু বলা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর জ্ঞান সংগঠন আলাদা আলাদা হয়, অর্থাৎ ব্যক্তিগত পার্থক্যের উপর গুরুত্ব দেওয়া হয়। বোঝা গেল? তাহলে নির্মিতিবাদে ব্যক্তিগত পার্থক্যের উপর কিন্তু গুরুত্ব প্রদান করা হয়, অর্থাৎ প্রত্যেকটার শিক্ষার্থীর শিখন ক্ষমতা যেমন আলাদা, ঠিক তেমনি তাদের জ্ঞান গঠনও কিন্তু আলাদা। নেক্সট 3 নাম্বার দেখো, শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্যগুলিকে নির্বাচন করে এবং বর্তমান চাহিদার নিরিখে পূর্বার্জিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে। অর্থাৎ যে কোনো শিক্ষার্থী তার বর্তমানের প্রয়োজনকে মেটাবার জন্য যে জ্ঞানটা অর্জন করেছে, সেই জ্ঞানটাকে অবশ্যই তার পূর্ববর্তী যে জ্ঞান রয়েছে তার সঙ্গে রিলেশন করে কিন্তু সে অর্জন করবে। বোঝা গেল? তাহলে নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে তার পূর্ব যে জ্ঞান রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট দেখো, নেক্সট 4 নম্বরে কি বলা হয়েছে, শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়বস্তুকে অর্থবহ করার উদ্দেশ্যে পাঠদানের সময় শিক্ষক উল্লেখ করেনি এমন তথ্য যুক্ত করে। ভালো করে বোঝো কি বলছে। শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করে তোলার জন্য, অর্থাৎ যে বিষয়টা শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছে সেই বিষয়টা যাতে শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারে, তাদের মনের মধ্যে যাতে গেঁথে দেয়, সেই জন্য কি করা হচ্ছে, পাঠদানের সময় শিক্ষক উল্লেখ করেননি এমন সব তথ্য যুক্ত করা হয়। তাহলে কি বলছে, ধরো তোমাকে আমি যে বিষয়টা পড়াচ্ছি, দেখো আমি যখন পড়াচ্ছি আমার পিডিএফে যেগুলো নেই সেগুলোও আমি কিন্তু বলছি, কারণ পুরো কম্প্যাক্ট করে দিচ্ছি তোমাদেরকে, পুরো একদম
ডিটেলসে বলে দিচ্ছি, যেই কারণে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হচ্ছে এবং বুঝতে পারছো। বোঝা গেল? তাহলে কি বলছে, শিক্ষার্থীকে যখন কোনো শিক্ষক মহাশয় পাঠদান করবেন, সেই পাঠদানটা অর্থপূর্ণ করার জন্য শিক্ষক মহাশয় অবশ্যই কি করবেন, যেগুলো তার পাঠ্য পুস্তকে বা তার সেগুলো ইনক্লুড নেই সেগুলোকেও তিনি কি করবেন, ইনক্লুড করার চেষ্টা করবেন, এটাই বলা হয়েছে। নেক্সট দেখো 4 নম্বরে বলা হয়েছে নির্মিতিবাদ প্রক্রিয়ায় শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করে তোলার একাধিক প্রক্রিয়ার সাহায্য নিতে হবে, যার ফলে শিক্ষার্থীর সক্রিয়তা অপরিহার্য হয়ে ওঠে। তাহলে এখানে একটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নির্মিতিবাদে শিক্ষার্থীর ভূমিকা কেমন? তাহলে নির্মিতিবাদে শিক্ষার্থীর ভূমিকা হচ্ছে একদম সক্রিয়, আর শিক্ষক মহাশয়ের ভূমিকা হচ্ছে প্যাসিভ, যেটাকে আমরা বলি নিষ্ক্রিয়। বোঝা গেল? তাহলে শিক্ষার্থীদেরকে যে বিষয়টা পাঠদান করা হচ্ছে সেই বিষয়টা যাতে আরও বেশি অর্থপূর্ণ হয়, সেই জন্য কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক বা বিভিন্ন পদ্ধতি ফলো করতে হবে। তারপর নেক্সট দেখো, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করে এবং শিক্ষক মহাশয় পরামর্শদাতা হিসাবে কাজ করে এবং বোঝা গেল কি বলছে এখানে? তাহলে নির্মিতিবাদ ক্লাসরুমে শিক্ষার্থীরাই বা স্টুডেন্টরাই কিন্তু প্রধান, তারা কিন্তু অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করে, শুধুমাত্র শিক্ষক মহাশয় এখানে পরামর্শদাতা বা গাইডার হিসাবে কাজ করে। শিক্ষার্থীরা আভ্যন্তরীণ মোটিভেশন দ্বারা পরিচালিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা সৃজনশীল শিশু, যারা বুদ্ধিমান শিশু, যারা প্রতিভাবান শিশু, এছাড়াও কি রয়েছে, এছাড়াও রয়েছে আমাদের কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের শিক্ষার্থীরা সবসময় আভ্যন্তরীণ বা ইন্ট্রেন্সিক মোটিভেশন দ্বারা পরিচালিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট বলছে, শিক্ষার্থীরা সমস্যা সমাধানকারী বা প্রবলেম সলভার এবং একজন বৈজ্ঞানিক তদন্তকারী বা সায়েন্টিফিক ইনভেস্টিগেটর হিসাবে পরিচিত। তাহলে নির্মিতিবাদের প্রবক্তারা কি বলছেন, যে নির্মিতিবাদের প্রবক্তারা বলছেন এখানে প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে প্রবলেম সলভার হিসাবে বা সমস্যা সমাধানকারী হিসাবে পরিচিত। এছাড়াও তারা সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, অর্থাৎ বিজ্ঞানসম্মত বিভিন্ন সমাধান বা উপায় খুঁজে বের করার জন্য তারা। ঠিক আছে? তাই দুটো পয়েন্ট মাথায় রাখবে, যে কনস্ট্রাকটিভিস্ট বা নির্মিতিবাদীদের মতে শিক্ষার্থীরা হচ্ছে প্রবলেম সলভার এবং সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এবার যেটা জানবো সেটা হচ্ছে নির্মিতিবাদের শ্রেণীবিভাগ। নির্মিতিবাদের শ্রেণীবিভাগ কী কী রয়েছে দেখো। ব্যক্তিগত নির্মিতিবাদ, যখন কোনো ব্যক্তি নিজস্বতার ওপর ভিত্তি করে জ্ঞান অর্জন করে, যেমন কোনো ব্যক্তি বই পড়ে বা জ্ঞান অর্জন করে বা কোনো ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা করে জ্ঞান অর্জন করে, এটাকে বলছে ব্যক্তিগত নির্মিতিবাদ। তাহলে ব্যক্তিগত নির্মিতিবাদ জিনিসটা কি? ব্যক্তিগত নির্মিতিবাদ হচ্ছে কি, ব্যক্তি পার্সোনালি, অর্থাৎ আমি ধরো সারাদিন বই পড়ছি, বই পড়ে তো আমি নলেজ গ্যাদার করছি, সেটাকে বলছে ব্যক্তিগত নির্মিতিবাদ। বা আমি একটা কোনো বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করছি, অর্থাৎ এটাও ব্যক্তিগত নির্মিতিবাদ। বোঝা গেল? তাহলে ব্যক্তিগত নির্মিতিবাদের প্রবক্তাকে, ব্যক্তিগত নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছেন পিয়াজে। পরীক্ষায় বেশিরভাগ পিয়াজে অপশানটাই থাকে, এছাড়াও কিন্তু আরও অন্যরাও আছে, তোমাদেরকে এমসিকিউ করিয়ে বুঝিয়ে দেবো। চলো নেক্সট দেখো, নেক্সট চলে আসছি সামাজিক নির্মিতিবাদ। তাহলে সামাজিক নির্মিতিবাদ কি? যখন কোনো ব্যক্তি শ্রেণীকক্ষ, বন্ধু বান্ধব, সমাজ বা পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে জ্ঞান অর্জন করে, তাকে বলছে সামাজিক নির্মিতিবাদ। তাহলে সামাজিক নির্মিতিবাদ কি? যখন ধরো একটা শিক্ষার্থী ক্লাসরুমে কোনো শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করছে, সেটা সামাজিক নির্মিতিবাদ। সে বাড়ি গিয়ে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে খেলার মাঠে বিভিন্ন ক্লাবে বসে আলাপ আলোচনা করছে, জ্ঞান অর্জন করছে, এটাকে বলবো সামাজিক নির্মিতিবাদ। এছাড়াও কোনো শিক্ষার্থী তার বাবা মা ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা করে জ্ঞান অর্জন করছে, সেটাকেও আমরা বলবো সামাজিক নির্মিতিবাদ। ক্লিয়ার? সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছেন কে? ভাইগটস্কি, এটা কিন্তু মাথায় রাখো। চলো নেক্সট দেখো, এবার সামাজিক নির্মিতিবাদ থেকে কিছু আমরা পয়েন্ট মাথায় রাখবো। যেমন দেখো, সামাজিক নির্মিতিবাদে শিক্ষার্থীরা কোথা থেকে শেখে? পিয়ার টিউটরিং। পিয়ার টিউটরিং মানে কি? গ্রুপ, মানে বন্ধু বান্ধবী। তারপর হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে কি ডিগনিফাইড হচ্ছে কি ডিসকাশন, একটা খুব ভালো আলোচনা চলছে সেখান থেকেও শিখতে পারে। অপারেটিভ লার্নিং, কোঅপারেটিভ মানে হচ্ছে কি সাহায্যকারী লার্নিংয়ের কাছ থেকে শিখতে পারে, সাহায্যকারী লার্নিং। আর ফেস টু ফেস ইন্টারাকশন, বা একজনের সঙ্গে আরেকজন বসে ফেস টু ফেস কথা বলছে, তার মাধ্যমে শিখতে পারে। এই পয়েন্টগুলো মাথায় রাখো, এই পয়েন্টগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। চলো এবার নির্মিতিবাদ ক্লাসরুমে একজন শিক্ষকের কী কী কর্তব্য থাকা দরকার। প্রথমত যেগুলো মাথায় রাখবো, শিক্ষার্থীর আগ্রহ, সামর্থ্য, বয়সের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। তাহলে একজন শিক্ষক মহাশয় যে কোনো টপিক শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন না, তার আগে শিক্ষার্থীর আগ্রহ আছে কিনা দেখবেন, তার যে প্রবণতা আছে কিনা, তার সামর্থ্য আছে কিনা, সমস্ত দিককে তিনি মেনটেন করবেন। পরীক্ষার প্রশ্নপত্র বা সাক্ষাৎকারের ক্ষেত্রে শিক্ষকের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। যেমন ধরো ইন্টারভিউ নিচ্ছে কোনো স্যার,
তো তোমাকে বেশি প্রাধান্য দিল, তুমি কিছু পারলে না, তবুও সে আর তোমাকে নাম্বার দিল। আরেকজন রয়েছে, সে অনেক কিছু পারলো তবুও নাম্বার দিল না। এটা কিন্তু নিরপেক্ষ না। তাই একজন শিক্ষককে সবসময় শিক্ষার্থীদের প্রতি কী হতে হবে? নিরপেক্ষ হতে হবে। নেক্সট দেখো, শিক্ষার্থীরা কতটা জানে সে বিষয়ে শিক্ষককে অবগত হতে হবে। তাহলে আমার ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার আগে অবশ্যই আমাকে জানতে হবে আমার কোন কোন শিক্ষার্থীর কী কী ল্যাক রয়েছে, বা কোন কোন শিক্ষার্থী কতটা শিখতে পেরেছে, সমস্ত ইনফরমেশন তাদের সম্পর্কে কালেক্ট করতে হবে। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট বলছে শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত না জ্ঞান অর্জন করতে পারবে ততক্ষণ শিক্ষককে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে একজন শিক্ষার্থী যদি বুঝতে না পারে, একজন শিক্ষক বারবার তাকে বোঝানোর চেষ্টা করবেন। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে জ্ঞানের ভাণ্ডার করে তুলতে হবে, একজন শিক্ষকের দায়িত্ব। শিক্ষার্থীর মতামতকে মর্যাদা দিতে হবে। যে আমি স্যার বলে আমি যা বলবো সেটা কিন্তু করলে কখনই হবে না। শিক্ষার্থীরা কি করতে চাইছে, তাদের মতামত কি, সমস্ত কিছুকে তোমাকে ভ্যালু দিতে হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখবে। তারপর নেক্সট দেখো, তারপরে দেখবো নির্মিতিবাদ তাত্ত্বিকদের মতে নিচের কোন বিবৃতিটি হবে না। অর্থাৎ এবার এমসিকিউ কোশ্চেন। তাহলে এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করি। এখানে দেখো অপশন কিন্তু ভুল আছে, ঠিক আছে, অপশন একটু ভুল আছে কারণ এখানে একটা হয়নি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেইভাবে আনসার করো। বলছে নির্মিতিবাদ তাত্ত্বিকদের মতে নিচের কোন বিবৃতিটি সঠিক হবে না। জ্ঞান বিষয়ভিত্তিক, শিক্ষার্থীরা তাদের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে জ্ঞান গঠন করে, এটাও ঠিক। কার্যকর শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের বাহ্যিকভাবে অনুপ্রাণিত করতে হবে। আর জ্ঞান বহুত্ববাদী বা মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ শিক্ষার্থীদের নলেজ হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, অবশ্যই কারেক্ট। তাহলে এর আগেই জানলাম যে শিক্ষার্থীদেরকে যখন আমরা ব্যক্তিগত নির্মিতিবাদের বিষয় যখন পড়ছি, তাহলে নির্মিতিবিদ তাত্ত্বিকদের মতে শিক্ষার্থীদের সম্পর্কে কোনটি সঠিক নয়, এটা যে কার্যকর শিক্ষা দিতে শিক্ষার্থীদের বাহ্যিক অনুপ্রেরণার প্রয়োজন। বাহ্যিক কি আমি বললাম আভ্যন্তরীণ। এর আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে যারা নির্মিতিবাদের ক্লাসরুম স্টুডেন্ট তাদের কিন্তু আভ্যন্তরীণ অনুপ্রেরণা প্রয়োজন। অপশন নাম্বার 4 ক্লিয়ার, অপশন 4। নেক্সট দেখো নির্মিতিবাদ। তাহলে নির্মিতিবাদীরা শিশুকে দেখা হয়, তাহলে নির্মিতিবাদ থিওরিতে শিশুদেরকে কি হিসাবে দেখা হয়? ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক যারা আকার, বোধশক্তি ও আবেগের মতো সমস্ত দিক থেকে প্রাপ্তবয়স্কদের থেকে কম। অপশন বি বলছে তাবুলু রাস বা শূন্য অবস্থা, যার জীবন সম্পূর্ণরূপে অভিজ্ঞতা দ্বারা গঠিত। অপশন 3 একটি হচ্ছে কি প্যাসিভ সত্তা, যাকে কন্ডিশনের মাধ্যমে যে কোনো আকারে আকৃতি ও ঢালাই করা যায়। অপশন নাম্বার 4 সমস্যার সমাধানকারী এবং একজন বৈজ্ঞানিক তদন্তকারী। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার 4। তাহলে আমরা জানলাম যে নির্মিতিবাদ ক্লাসরুমে প্রত্যেকটা শিক্ষার্থীকে সমস্যা সমাধানকারী হিসাবে বা বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে দেখতে হবে। অপশন নাম্বার 4। নেক্সট 3 নাম্বার কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন কি বলছে? ইন এ সোশিও কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ইজ ক্রিয়েটেড ইন চিলড্রেন থ্রু দ্য প্রসেস। তাহলে শিক্ষার্থীদেরকে প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তাহলে প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন? ভাইগর্সকি বলেছেন। তাহলে এখানে কি হবে? ডায়লগ এবং ইন্টারাকশান। ভালো করে বোঝো। তাহলে এখানে দেখো প্রক্সিমাল ডেভেলপমেন্ট কথাটি কে বলেছেন? তোমরা প্রত্যেকে জানো ভাইগর্সকি বলেন। আর ভাইগর্সকি কিসের জনক? সামাজিক নির্মিতিবাদ। আর সামাজিক নির্মিতিবাদ কিসের ওপরে হয়? ইন্টারাকশনের ফলে হয়। তাহলে অপশন নাম্বার এ। তাহলে সামাজিক নির্মিতিবাদ হয় আমাদের ইন্টারাকশন। প্রশ্নটাতে বলছে ইন এ সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম, একটা সামাজিক নির্মিতিবাদী ক্লাসরুমে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ইজ ক্রিয়েটেড, শিক্ষার্থীদের জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তৈরি করা হয়েছে থ্রু দ্য প্রসেস। কোন প্রসেসের মাধ্যমে? সেটা হচ্ছে ইন্টারাকশন। অর্থাৎ একজন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা কথা বলার মাধ্যমে তাদের সম্পর্কে তথ্য অর্জন করবে এবং সে কী করবে? একটা প্রসেস তৈরি করবে, যেটাকে বলছে ইন্টারাকশন বা ডায়লগ। অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নেক্সট কোশ্চেন খুব ভালো একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আনসার করো প্রত্যেকে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট অ্যাসেসমেন্ট ইন সোশিও কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ইজ নট কারেক্ট। নিচের কোনটি কারেক্ট না? অর্থাৎ সামাজিক নির্মিতিবাদ বলতে চেয়েছে, সামাজিক নির্মিতিবাদ তথ্যে কোনটি কারেক্ট নয়। বলছে অ্যাসেসমেন্ট শুড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য টিচিং লার্নিং প্রসেস। তাহলে টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসেসমেন্ট শুড বি আন্ডারটেকেন অনলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার থ্রু ফিয়ার পেন্সিল টেস্ট। অর্থাৎ দেখো বারবার একটা কথাই বলি, বর্তমান ইভ্যালুয়েশনের ক্ষেত্রে পেপার পেন্সিল টেস্ট নেই।
অর্থাৎ যে ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে এর আগে কোনো পরীক্ষা হবে না এমনটা নয়, যেটা অপশন নাম্বার 2 আমাদের কারেক্ট। কি বলছি দেখো, অ্যাসেসমেন্ট শুড বি আন্ডারটেকেন, অ্যাসেসমেন্ট নেওয়া হবে ওনলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, একটা বছর শেষ হওয়ার পরেই কিন্তু তোমার অ্যাসেসমেন্ট করা হবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। বাকি অপশনগুলো দেখে নাও, অ্যাসেসমেন্ট শুড বি আন্ডারটেকেন টু ফাইন্ড আউট দ্য লার্নিং অ্যান্ড প্রসেস অফ দ্য চিলড্রেন ওভার এ পিরিয়ড অফ টাইম। তাহলে শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট করবো কীভাবে, একটা টপিক পড়ানোর পরে বা একটা নির্দিষ্ট সময় পর আমরা কিন্তু অ্যাসেসমেন্ট করব। 4 নম্বর কি বলছে, অ্যাসেসমেন্ট শুড বি হচ্ছে কি ডাইভার্স ইউজিং এ ভ্যারাইটি অফ স্ট্র্যাটেজি। তাহলে অ্যাসেসমেন্ট করার জন্য আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারি। তাহলে এই পয়েন্টগুলো সবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র অপশন নাম্বার 2 কিন্তু আমাদের এখানে ভুল। আর সামান্য কয়েকটা মাস সময় রয়েছে তোমাদের হাতে, মাত্র 2 মাস সময় রয়েছে। এই 2 মাসকে যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে কিন্তু ইজিলি কিন্তু তোমরা এখনও প্রাইমারি টেটটাকে ভালো নাম্বার পেয়ে কোয়ালিফাই করবে। শুধু পাস করলেই হবে না, তোমাদেরকে একটা ভালো নাম্বার পেয়ে পাস করতে হবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো সামনে যে তোমাদের রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু একাডেমিক স্কোর থেকে টেট স্কোরের ওপরটাই ভ্যালুটা বাড়বে, তাই ম্যাক্সিমাম কিন্তু তোমাদেরকে নাম্বার পেতে হবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত যে কোনো জায়গায় আমার কোচিং করছো না বা সেলফ স্টাডি করছো, যদি তোমাদের কোনো গাইডেন্সের প্রয়োজন হয় অবশ্যই আমাদের পেড ব্যাচে সাবস্ক্রিপশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলসে থিওরি এবং এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্ট তোমার লাইভ হিসাবে পড়ানো হচ্ছে। তো তোমরা যারা আমাদের এখনো পেড ব্যাচে অংশগ্রহণ করনি অবশ্যই অংশগ্রহণ করতে পারো। তোমরা লাইভ ক্লাসও করতে পারো, রেকর্ড ক্লাসও পেয়ে যাবে। আর তোমরা যদি মনে করো ক্লাস করবো না, শুধুমাত্র মক টেস্ট দিব বা পিডিএফগুলো কালেক্ট করবো, তার সেই ব্যবস্থাও তোমাদের রয়েছে। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে সামাজিক গঠনবাদী দৃষ্টিকোণ ভাষায়, অর্থাৎ সামাজিক গঠনবাদী দৃষ্টিকোণ ভাষায় কি বলা হচ্ছে, অর্থাৎ সামাজিক নির্মিতিবাদের মতামত অনুযায়ী কি বলছে দেখো, সামাজিক মিথস্ক্রিয়ার জন্য বিধান দ্বারা শেখার সুবিধা, এটা ইংলিশে দেখো তাহলে সুবিধা হবে। বলছে ফ্যাসিলিট লার্নিং বাই প্রভিশনিং ফর সোশ্যাল ইন্টারাকশন, একদম কারেক্ট। যে সামাজিক নির্মিতিবাদরা কি বলছে, একজন শিক্ষার্থী সে সক্রিয়ভাবে সমাজের সঙ্গে ইন্টারাকশন করার ফলে শিখবে, যেটা অপশন এ রয়েছে। অপশন বি বলছে চিন্তা ভাবনা বাধাগ্রস্ত করে শেখার প্রক্রিয়া একটি বাধা, তাহলে আমাদের যে চিন্তা ভাবনা সেটা কি করছে, আমাদের শেখাকে বাধা তৈরি করছে। অপশন 3 বলছে শেখার প্রক্রিয়ার মধ্যে নগণ্য, অর্থাৎ এটা ইনসিগনিফিকেন্ট, অর্থাৎ আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে সামাজিক নির্মিতিবাদ ইনসিগনিফিকেন্ট, এটা ভুল। অপশন 4 বলছে শেখার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, এটাও ভুল। তাহলে সঠিক আনসার কি পেলাম, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার সামাজিক গঠনমূলক পদ্ধতির বৈশিষ্ট্য, অর্থাৎ সামাজিক নির্মিতিবাদের কী কী বৈশিষ্ট্য রয়েছে। শেখার জন্য শিশুর জ্ঞানের ওপর জোর দেওয়া, শেখার জন্য তথ্য প্রক্রিয়াকরণের ওপর জোর দেওয়া, শেখার জন্য অন্যদের সাথে সহযোগিতার ওপর জোর দেওয়া। অপশন 4 বলছে শেখার জন্য অভিজ্ঞতার ওপর জোর দেওয়া। তাহলে সামাজিক নির্মিতিবাদ মানেই হচ্ছে সহযোগিতা বা কোলাবোরেশন। অপশন নাম্বার 3 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। সবই কিন্তু সিটেটের প্রশ্ন এগুলো। চলো নেক্সট কোশ্চেন দেখো, ইন এ সোশিও কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে, একজন সামাজিক নির্মিতিবাদ ক্লাসরুমে হুইচ মেথড অফ অ্যাসেসমেন্ট উড বি পারফর্মড, কোন মেথডটিকে অ্যাপ্লাই করা হয়। তাহলে সামাজিক নির্মিতিবাদ ক্লাসরুমে কোন মেথডটিকে অ্যাপ্লাই করা হয়, কোলাবোরেটিভ প্রজেক্ট, অবজেক্টিভ কোশ্চেন হ্যাভিং ওয়ান ওয়ার্ডস আনসার। অপশন সি বলছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। অপশন 4 টেস্ট বেস অন মিয়ার রিকল। তাহলে সঠিক আনসার কী হবে, যেহেতু সোশিও কনস্ট্রাকটিভিস্ট বা সামাজিক নির্মিতিবাদ বলছে তাই সঠিক আনসার কোলাবরেটিভ বা সহযোগিতা, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি গঠনবাদী শ্রেণীকক্ষে শেখার উপযুক্ত কৌশল করে না, বা নিচের কোনটি নির্মিতিবাদ শ্রেণীকক্ষের উপযুক্ত নয় বলেছে। নির্মিতিবাদ দেখো কি বলছে, এনকারেজিং মাল্টিপল কি বলছে পার্সপেক্টিভ, বলছে গ্রুপ কোলাবোরেশন, ড্রিল অ্যান্ড রিকল আর এক্সপেরিমেন্টেশন। তাহলে অপশন নাম্বার 3 ড্রিল অ্যান্ড রিকল। তাহলে নির্মিতিবাদ মানে কি, নির্মিতিবাদ মানে এখানে শিক্ষার্থীরা সক্রিয় হবে এবং তারা এই পৃথিবী সম্পর্কে বিশ্বজগৎ সম্পর্কে তারা সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করবে। এখানে ড্রিল মানে কি বারবার প্র্যাকটিস করা, মেকানিক্যালি প্র্যাকটিস করা, এটা কিন্তু বলা হয় না। বা রিকল মানে কি মুখস্থ করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে গুরুত্ব দেওয়া হয়েছে কিসে, এক্সপেরিমেন্টেশন বা আবিষ্কারের উপরে, কারণ শিক্ষার্থীরা কি বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে আবিষ্কার করবে। গ্রুপ কোলাবোরেশন অর্থাৎ কি গ্রুপের সঙ্গে কি করবে, ইন্টারাকশন করবে। এনকারেজ করতে হবে তাদেরকে মাল্টিপল পার্সপেক্টিভ বা বিভিন্ন দিকে ভাবার জন্য,
প্রত্যেকটা কারেক্ট, অপশন নাম্বার 3 হচ্ছে ভুল। নেক্সট কোশ্চেন, কনস্ট্রাকটিভিজম অ্যাজ এ থিওরি, তাহলে নির্মিতিবাদ হচ্ছে এমন একটা থিওরি যেটা কি বলছে দেখো, ফোকাস অন দ্য রোল অফ ইমিটেশন। ইমিটেশন মানে অনুকরণের উপর ফোকাস করছে না, ইমিটেশনের উপর ফোকাস করছে কে, বিহেভিয়ারাল থেরাপি বা আচরণবাদীরা। অপশন বি বলছে এমফাসিস দ্য রোল অফ দ্য লার্নার্স ইন কনস্ট্রাক্টিং হিজ ওন ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে নির্মিতিবাদরা কি বলছে, যে শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু জ্ঞান অর্জন করছে, অর্থাৎ রোল অফ দ্য লার্নার্স কনস্ট্রাক্টিং হিজ ওন ভিউ, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করবে। অপশন নাম্বার 3 দেখো, এমফাসিস অন মেমোরাইজেশন, মেমোরাইজিং, এই যে মুখস্থ করার ব্যাপারে কখনোই কিন্তু আধুনিক শিক্ষাবিদরা বলেন না। অপশন 4 বলছে এমফাসিস অন দ্য ডোমিনেন্ট রোল অফ দ্য টিচার, এখানে শিক্ষার্থীকে, ডোমিনেন্ট মানে কি, ডোমিনেন্ট কথার অর্থ হচ্ছে প্রধান। তাহলে এর আগে আমরা বারবার পড়লাম যে নির্মিতিবাদের শিক্ষার্থী হচ্ছে ডোমিনেন্ট আর টিচাররা কিন্তু ডোমিনেন্ট না, এখানে শিক্ষার্থীরা প্রধান আর শিক্ষক অপ্রধান। তাহলে দেখো এখানে বলছে যে শিক্ষককে প্রধান করা হয়েছে, এটাও ভুল। তাহলে অপশন নাম্বার 2 হবে আমাদের কারেক্ট, কারণ যে থিওরিগুলো পড়াচ্ছি তোমরা যদি পড়ো ভালো করে, একটা প্রশ্ন কিন্তু বাইরে আসবে না, প্রশ্ন সব কিন্তু আমি কভার করে দিচ্ছি। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, সোশিও কনস্ট্রাকটিভিস্ট থিওরি, অর্থাৎ কি সামাজিক নির্মিতিবাদে কি বলা হচ্ছে, এ ব্ল্যাঙ্ক স্লেট, অর্থাৎ একটা চাইল্ডকে কি হিসাবে দেখা হয়, এ ব্ল্যাঙ্ক স্লেট। প্যাসিভ রিসিপিয়েন্ট অফ দ্য নলেজ, শিক্ষার্থীরা প্যাসিভ মানে নিষ্ক্রিয়। অপশন 3 বলছে অ্যাক্টিভ বিং ইনভলভ ইন দ্য ক্রিয়েশন অফ নলেজ, শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে একদম সক্রিয়। অপশন 4 বলছে মিনিচার অ্যাডাল্ট, তা মিনিচার মানে কি, ক্ষুদ্র সংস্করণ, অ্যাডাল্টদের ক্ষুদ্র সংস্করণ, প্রাপ্তবয়স্কদের ক্ষুদ্র সংস্করণ না। তাহলে নির্মিতিবাদে কি বলা হচ্ছে, শিক্ষার্থীরা হবে অ্যাক্টিভ, মানে সক্রিয়ভাবে কি করবে, তারা জ্ঞান নির্মাণ করবে। অপশন নাম্বার 3 হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, তাহলে নির্মিতিবাদ থেকে এগুলো আমরা পড়লাম, যতগুলো পেরেছি কালেক্ট করেছি। এছাড়াও প্রচুর প্রশ্ন তোমাদেরকে আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো, এই প্রশ্নগুলো যদি ইজিলি তোমরা পড়ো, প্রত্যেকটা পদ্ধতি, প্রত্যেকটা নোটস একদম জিস্ট আকারে যেরকম প্রশ্ন হয় এইভাবে রাখা হয়েছে। তো তোমরা যদি নোটসগুলো কালেক্ট করতে চাও, অবশ্যই আমাদের এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ওকে, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।